সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু। তারেক রহমানের ভোট চাইলেন ধানের শীষে। নবীজির ন্যায়পরায়ণতার ভিত্তিতে আগামীতে দেশ পরিচালনার আশ্বাস। রাজধানীতে চলছে বিএনপি, জামাত ও এনসিপি নির্বাচনী প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। আসন্ন নির্বাচনে কোটিপতি প্রার্থী 891 জন আর 100 কোটি 27 জন। টিআইবির প্রতিবেদন, হলফনামায় তথ্য গোপন করেছেন অনেকেই। টি-20 বিশ্বকাপ ক্রিকেট খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। ক্রিকেটারদের সাথে ক্রীড়া উপদেষ্টার বৈঠক। আইসিসি থেকে সুবিচার মেলেনি, জানালেন আসিফ নজরুল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দর্শক, তারেক রহমানের নির্বাচনী সমাবেশের সংবাদ সংগ্রহে রয়েছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রেমান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহর এখন কোথায় আছে, আর পরবর্তী সমাবেশ কোথায় হতে পারে? হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এই বিএনপির যে সমাবেশ সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু মানুষের কিন্তু কোনো কমতি নেই। বিপুল সংখ্যক মানুষ এখানে এসে জড়ো হয়েছেন। তারা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শুনবেন, তার দিক নির্দেশনামূলক বক্তব্য শুনবেন। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে বিএনপির যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, সেই নির্বাচনী প্রচারণাটি কিন্তু আমরা দেখেছি মৌলভীবাজারে দ্বিতীয় সমাবেশ হয়েছে। এখন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এসে তৃতীয় সমাবেশটি হচ্ছে। এই সমাবেশ থেকে মূলত আগামীর বাংলাদেশ কেমন হবে তেমন একটি ধারণা কিন্তু সাধারণ মানুষকে দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিগত দিনে বিএনপি নেতাকর্মীদের উপর যে সমস্ত জুলুম নির্যাতন করা হয়েছে, সে সমস্ত বিষয় বলছেন। বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণ টাকা পাচার করা হয়েছে সেসব কথা বলছেন, এবং যারা এই সমস্ত পাচারের সঙ্গে যুক্ত, যারা অপরাধের সঙ্গে যুক্ত, যারা গুমের সঙ্গে যুক্ত, যারা খুনের সঙ্গে যুক্ত, যারা নির্যাতনের সঙ্গে যুক্ত, তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে বলে তারেক রহমান আশ্বস্ত করছেন। সাধারণ মানুষকে আরও বেশ কয়েকটি কথা তারেক রহমান বলছেন, অর্থাৎ ফ্যামিলি কার্ডের কথা তিনি বলছেন, হেলথ কার্ডের কথা তিনি বলছেন, একই সঙ্গে তিনি কৃষক কার্ডের কথাও বলছেন, এবং বেকার সমস্যার সমাধানে তারেক রহমানের সুনির্দিষ্ট যে পরিকল্পনা, সেই পরিকল্পনার কথা প্রতিটি জনসভায় তারেক রহমান উল্লেখ করছেন। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, যে বিষয়টি বেগম খালেদা জিয়া দেখিয়ে গেছেন। বাংলাদেশের নারীদের অগ্রগতির জন্য, নারীদের কর্মসংস্থানের জন্য, নারীদের শিক্ষার জন্য বেগম খালেদা জিয়ার যে দেখানো পথ, যে দিক নির্দেশনা, সেটি অনুসরণ করে তারেক রহমান সামনের দিকে এগিয়ে যাবে। সে বিষয়গুলো কিন্তু বারবার তিনি বলছেন। এবং আরেকটি বিষয় বলছেন যে সবার আগে বাংলাদেশ, কোনো ভেদাভেদ নয়, কোনো হানাহানি নয়, অন্য কোনো বিষয় নয়, সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে সব ভেদাভেদ ভুলে গিয়ে, সব বৈষম্য ভুলে গিয়ে 24-এর যেই গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে হলে ছাত্র, যুবক, কৃষক, মেহনতি মানুষ, শ্রমিক, সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান তারেক রহমান, যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যেই বাংলাদেশে শুধু ধনী শ্রেণীর মানুষের উন্নতি হবে না, নিম্ন শ্রেণীর মানুষের উন্নতি হবে, সব শ্রেণী পেশার মানুষের সমান সুযোগ নিশ্চিত করা হবে যেই বাংলাদেশে। সেই বাংলাদেশের স্বপ্নই কিন্তু তারেক রহমান দেখেছেন এবং সাধারণ মানুষকে সেই স্বপ্নই দেখাচ্ছেন। তিনি বলছেন ধানের শীষে ভোট দেওয়ার মধ্য দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগুবে। তাই তিনি আগামী 12 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনে তিনি বলছেন ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য। সেই প্রার্থীকে বিজয়ী করলে, ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হলে এবং আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের যে পরিকল্পনাগুলো, সেগুলো কিন্তু বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি জানাচ্ছেন। এখন তারেক রহমান বক্তব্য রাখবেন। আমরা দেখতে পাচ্ছি অল্প কিছুক্ষণ তারেক রহমান বক্তব্য রাখবেন। এখানে যারা প্রার্থী রয়েছে, সেই প্রার্থীরা শুধু বিএনপির প্রার্থী নয়, বিএনপির প্রার্থীর পাশাপাশি জোটের প্রার্থী যারা রয়েছে তারাও কিন্তু এখানে বক্তব্য রাখছেন। কিছুক্ষণের মধ্যে তারেক রহমান তার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এই মাঠে। এই হচ্ছে এখানকার নির্বাচনী জনসভার সবশেষ অবস্থা। রেমান, ধন্যবাদ আপনাকে। প্রয়োজনে আবারও যোগাযোগ করব। সিলেটে নির্বাচনী জনসভার মধ্য দিয়ে সকালে শুরু হয় বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা।
ওই জনসভায় ধানের শীষের পক্ষে ভোট চান দলের চেয়ারম্যান তারেক রহমান। বললেন, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অভিযোগ করেন, একটি কুচক্রী মহল এখনও ষড়যন্ত্র করছে, তবে ধানের শীষে ভোটের মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবেলা করবে জনগণ। তারেক রহমান বলেন, একটি দল নির্বাচনের আগেই মানুষকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে কতটা ঠকাবে তা বোঝাই যায়। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন সিকান্দার রেমান, ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম। সিলেট পূর্ণভূমি, অলিয়া উলিয়াদের শহর, যে শহর থেকে নির্বাচনী প্রচার শুরু করলো বিএনপি, নেতৃত্বে দলটির চেয়ারম্যান তারেক রহমান। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে যখন তারেক রহমান আসলেন, তখন তিল ধারণের ঠাঁই নেই সেখানে। মানুষ আর মানুষ, রং বেরঙের পতাকা আর বাহারি সাজে আসা নেতা কর্মীদের উপস্থিতি নির্বাচনী আমেজ এনে দেয় সমাবেশে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, গত 15 বছর ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, গুম খুন করেছিল, উন্নয়নের নামে মানুষের সম্পদ লুট করে বিদেশে পাঠিয়ে দিয়েছিল। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি আমার সাথে আছেন এই অবস্থার পরিবর্তন করতে? আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি গত 15-16 বছর কিভাবে এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দিয়ে দেওয়া হয়েছিল। সেজন্যই আমি বলেছি, দিল্লি নয়, দিল্লি নয়, অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। আমিন আমিন নির্বাচন, রাতের ভোট, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগও ছিল তারেক রহমানের বক্তব্যে। আমরা বিগত কিছুদিন ধরে খেয়াল করে দেখছি, বাংলাদেশের কোন মহল, এই দেশের ভেতরে কোন মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন, পত্র পত্রিকায় এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো হয়েছে, সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে। ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা? দেখেছেন? প্রিয় ভাই বোনেরা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে। 2024 সালের 5ই আগস্ট এই বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে, ঐক্যবদ্ধভাবে নিয়ে আসলে যে কোন ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিহত করে। আপনারা প্রতিহত করতে আমরা বলতে চাই, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। 12 তারিখে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে একটি কথা বলতে চাই, ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন তারেক রহমান। দেশের অবস্থার পরিবর্তনে, কৃষকদের উন্নয়ন, খাল খনন সহ মানুষকে স্বাবলম্বী করার নানা পদক্ষেপের কথা জানান তারেক রহমান। করেন বেশ কিছু অভিযোগও। একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দেব বলছে না, যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, সেরে কি করা হচ্ছে? হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করবে বিএনপি, এমনটাও জানান দলটির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী জনসভা যেন জনসমুদ্রে রূপ নিয়েছে। তারেক রহমানকে এক নজর দেখতে বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ ছুটে এসেছেন এসব জনসভায়। তারেক রহমানের স্পষ্ট বক্তব্য, আগামীর বাংলাদেশ হবে বৈষম্য মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সবার বাংলাদেশ। সবার সেই বাংলাদেশ গড়তে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিকান্দার রেমান, বাংলা বিশ্বাস।
বাবা মায়ের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। সকালে শাহজাহানপুরে বাবা মায়ের কবর জিয়ারত করেন মির্জা আব্বাস। এরপর নির্বাচনী প্রচারণায় বের হন তিনি। শান্তিবাগে উঠান বৈঠক করেন মির্জা আব্বাস। এ সময় তার সহধর্মিণী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এরপর শাহজাহানপুর, শান্তিবাগ সহ ঢাকা ৮ আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনের প্রচারণা করেন। এ সময় সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যান মির্জা আব্বাস। ভোট চান ধানের শেষে। সংসদ সদস্য পদে জয়ী হলে অতীতের মতো ভবিষ্যতেও এলাকার উন্নয়নে কাজ করার কথা জানান তিনি। ধানের শেষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান মির্জা আব্বাস। প্রত্যেকটা সুষ্ঠু নির্বাচন আমি জয়লাভ করেছি। এবারও আমি খুব মিন করে বলছি, যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আল্লাহর রহমতে জয়লাভ করব। আমি ভয় পাচ্ছি যে চান্স অফ ইলেকশন ইঞ্জিনিয়ারিং, আমি খুব ভয় পাচ্ছি। এটা আমার সঙ্গে একমত নাও হতে পারে, কিন্তু বাস্তবতা হলেই সরকারের একটা অংশ, সবাইকে বলবো না, তারা বিশেষ কিছু প্রার্থীকে, বিশেষ দলের প্রার্থীদেরকে জয়লাভ করানোর জন্য চেষ্টা করবে। সেখানে আমরা ক্ষতিগ্রস্ত হই কিনা আমি জানি না, কিন্তু তারা চেষ্টা করবে। তারপরও আমাদের কর্মীদের যে একটা মনোবল, তাতে আমি মনে করি সম্মানস্ত রকম চক্রান্তকে আমরা মোকাবেলা করে আমরা বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। আগামীর বাংলাদেশের স্বপ্ন একমাত্র বিএনপি পূরণ করতে পারবে, আশ্বাস দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরীর। বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী গণসংযোগের প্রথম দিনে চট্টগ্রাম মহানগরীর কদমতলী মোড়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জানান, ধানের শীষের জোয়ার শুরু হয়েছে, জনগণের ঢল নেমেছে, মানুষ বিএনপির পাশে দাঁড়িয়েছে, বিএনপির ত্যাগের প্রতিদান দিচ্ছে মানুষ। গণতন্ত্রের যুদ্ধে জয়ী হতে হবে উল্লেখ করে আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির ওপর আস্থা নাগরিকদের, তাই বিএনপিকে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে মানুষ। চট্টগ্রাম মহানগরীর কদমতলী মোড় হতে গণসংযোগ শুরু করে সাহেবপাড়া পর্যন্ত গণসংযোগ করেন তিনি। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার কথা জানিয়েছেন ঢাকা ৬ আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। ঢাকা ৬ আসনের কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ডের বাটার মোড় থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন ইশরাক হোসেন। এরপর ভিক্টোরিয়া পার্ক, নর্থ ব্রুক হল রোড হয়ে বাংলা বাজারের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। ভোটারদের কাছে ধানের শীষে ভোট চান। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে সর্বোচ্চটা করার প্রতিশ্রুতি দেন ইশরাক হোসেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হলে বিএনপি জয়লাভ করবে বলে আশাবাদী বিএনপির এই প্রার্থী। এখানে যানজটের একটা বিশাল সমস্যা রয়েছে, আমাদের এই এলাকায় জলাবদ্ধতার সমস্যা রয়েছে, আমাদের এলাকায় বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ সহ বহুমুখী দূষণের কারণে বসবাসের একেবারে দিন দিন অযোগ্য হয়ে পড়ছে। আমাদের এই এলাকায় অত্যন্ত সংকীর্ণ এবং সরু রাস্তা হওয়ার ফলে এবং অনেক পুরনো ভবন থাকার ফলে একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আমরা বসবাস করছি। এই সকল সমস্যা আমরা চিহ্নিত করেছি। আমাদের এর বাইরে শিক্ষা, স্বাস্থ্য এবং দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান নিয়ে ব্যাপক পরিকল্পনা রয়েছে। দেশে আর ফ্যাসিবাদের ছায়া দেখতে চান না জানিয়ে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ ভিন্ন পোশাকের সামনে এলে ৫ আগস্টের মতোই একই পরিণতি ভোগ করতে হবে। বিকেলে রাজধানীর মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে বক্তব্যে তিনি সব কথা বলেন। জামাত ইসলামের আমির আরও বলেন, এদেশে আর ভোট ডাকাতি দেখতে চায় না, ফ্যাসিবাদের জাতাকলে পৃষ্ঠ হতে দেয়া হবে না। ইনসাফ থাকলে ব্যাংক লুটেরা বিদেশে বেগুমপাড়া করতে পারত না। তিনি বলেন, ভবিষ্যতে ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে চাইলে আগামী ১২ই ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করতে হবে। ইনসাফ ধর্ম বর্ণ নির্বিশেষে সবার ক্ষেত্রে নিশ্চিতের আশ্বাস দেন জামাত ইসলামের আমির। জানান, যুব সমাজকে সম্মানিত করতে চান তারা। মিরপুরের সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামাত ইসলামের আমির। এদিকে আগামী ২৩ ও ২৪ জানুয়ারি নির্বাচনী সফরে উত্তরাঞ্চলে থাকবেন ডাক্তার শফিকুর রহমান। সেখানে পঞ্চগড় জেলা দিয়ে উত্তরাঞ্চলের প্রচারণা শুরু করবেন তিনি। আর এই দেশে আমরা ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না। ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, ৫ আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণতি হবে। ইনসাফ যদি থাকতো তাহলে সমাজে দুর্নীতিবাজরা, লুটেরারা, ডাকাতরা ব্যাংক ডাকাতি করে জনগণের সম্পদ লুটপাট করে
এই দেশ থেকে নিরাপদে পালানোর সুযোগ পেত না। দেশে দেশে তারা বেগমপাড়া গড়তে পারতেন না, বাংলাদেশের বুকে সন্ত্রাসের রাজ্য কায়েম করতে পারতেন না। তিন নেতার মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সহ তিন নেতার কবর জিয়ারত করেন নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপির নেতারা। এর মধ্য দিয়ে দলটি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করে। এরপর কাজী নজরুল ইসলাম ও শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তারা। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে এনসিপি বরাবরই সোচ্চার, ভবিষ্যতেও সোচ্চার থাকবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। অভিযোগ করেন একটি বিশেষ দলের প্রতিপক্ষপাত করছে নির্বাচন কমিশন। নির্বাচনে জয়ী হলে 10 দলীয় জোট সরকার গঠন করবে বলে জানান তিনি। এদিন এনসিপির প্রচারণা তিন নেতার মাজার থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবে শেষ হয়। যে মাফিয়া গোষ্ঠী কাজ করে, যে চাঁদাবাজ সন্ত্রাস গোষ্ঠী কাজ করে, তাদেরকে নির্মূল করাই নাসিরউদ্দিন পাটোয়ারির প্রধানতম এজেন্ডা। দ্বিতীয়ত, শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ড এই ঢাকা হাটে হয়েছেন। তিনি এই ঢাকা হাটে স্বতন্ত্রভাবে লড়াই করেছিলেন, কোনো দল ছাড়া, কোনো কর্মী ছাড়া। উনি আজাদির পক্ষে, ইনসাফের পক্ষে একাই সাহস করে দাঁড়িয়ে গিয়েছিলেন, গণতন্ত্রের পক্ষে। আমরা সেই শরীফ ওসমান হাদি ভাইকে আজকে স্মরণ করছি, ধারণ করছি, এবং এই হত্যাকাণ্ডের বিচারের দাবি এই ঢাকা হাট আসনে নাসিরউদ্দিন পাটোয়ারির অন্যতম এজেন্ডা। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কার্যক্রম। নির্বাচনী প্রচারণায় নেমেছেন কক্সবাজার 1 আসনের ধানের শীষ প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে চকরিয়ার কোনাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে তিনি সকলের কাছে দোয়া ও ধানের শীষে ভোট প্রার্থনা করেন। খুলনা 2 আসনে প্রচারণায় নামেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। অপরদিকে খুলনা 5 আসনে প্রচারণায় ছিলেন জামাত ইসলামের প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। অন্যদিকে বগুড়া 6 সদর আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিভিন্ন এলাকায় গিয়ে তারেক রহমানের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন তিনি। প্রচারণা শুরু করেছে সাতক্ষীরার কলারোয়ার প্রার্থীরা। মায়ের কবর জিয়ারত শেষে সকালে প্রচারণায় নামেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। এদিকে ধামরায়ে প্রচারণায় মাঠে নেমেছেন বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ তমিজউদ্দিন। সকালে পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপস্থিত হন নেতাকর্মীরা। এছাড়া রংপুর, ঠাকুরগাঁও, ফরিদপুরেও চলছে প্রচারণা। নির্বাচনের আগের দিন সহ সাপ্তাহিক ছুটি মিলিয়ে নির্বাচনের সময় ছুটি থাকছে টানা 4 দিন। শিল্পাঞ্চলের শ্রমিকরাও ছুটি পাবে 2 দিন। এছাড়া ঢাকার 7টি কলেজকে একই একাডেমিক কাঠামোর আওতায় এনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন অধ্যাদেশের মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা সোহরাওয়ার্দী, কবি নজরুল, বাংলা কলেজ ও তিতুমির কলেজ সংযুক্ত কলেজ হিসেবে পরিচালিত হবে। তবে কলেজগুলোর নিজস্ব পরিচয় যেমন অক্ষুণ্ণ থাকবে, তেমনি অবকাঠামো, স্থাবর অস্থাবর সম্পত্তির ওপর কলেজের অধিকার অক্ষুণ্ণ থাকবে। এসএসসি, এইচএসসি ফলাফল ও ভর্তি পরীক্ষার ভিত্তিতে মূল ক্যাম্পাস বা সংযুক্ত কলেজে ভর্তির সুযোগ পাবে। অধ্যাদেশে আবাসিক হল, ছাত্র সংসদ সহ পাঠ্যক্রমিক সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো কার্যক্রমের বিধান রাখা হয়েছে। শিক্ষার মান, গবেষণা ও মূল্যায়ন নিশ্চিতে ইউজিসির অধীনেই থাকবে এই নতুন বিশ্ববিদ্যালয়। এছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট অধ্যাদেশেরও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 12 ফেব্রুয়ারি ভোটে শেখ হাসিনা ও আওয়ামী লীগের অপশাসনের জবাব দেবেন ভোটাররা। আসন্ন সংসদ নির্বাচনের প্রার্থী দরে হলফনামায় অনেকেই প্রকৃত সম্পদের তথ্য গোপন করেছেন বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। কেউ বিদেশে কেনা সম্পদের সঠিক তথ্য দেননি বলে জানান তিনি। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন টিআইবির নির্বাহী পরিচালক। তিনি বলেন, 2 প্রার্থীর ব্রিটিশ নাগরিকত্ব থাকলেও তা তারা নির্বাচনী হলফনামায় উল্লেখ করেননি। এই ব্যাপারে দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড ও নির্বাচন কমিশনকে জানাবে টিআইবি। তিনি অভিযোগ করেন, অর্থ, পেশিশক্তি ও ধর্মের কাছে রাজনীতি জিম্মি। শীর্ষ ঋণগ্রস্ত 10 প্রার্থীর মধ্যে 9 জনই বিএনপির জানিয়ে বলা হয় মোট প্রার্থীর 891 জন কোটিপতি। বলা হয় প্রায় 59.5% বিএনপির প্রার্থী ঋণগ্রস্ত।
আমাদের রাজনীতিতে অর্থ, পেশি এবং ধর্ম এই তিনটে একসাথে একাকার হওয়ার কারণে সুস্থ রাজনীতি কিন্তু এক ধরনের জিম্মি দশার দিকে যাচ্ছে। ক্রমাগতভাবে সুস্থ রাজনীতি, রাজনৈতিক স্পেস বা রাজনৈতিক অঙ্গন থেকে কোণঠাসা হচ্ছে, আর অসুস্থ রাজনীতির ধারক বাহক তুলনামূলকভাবে স্পেসটা বা অঙ্গনটা, রাজনীতির অঙ্গনটা দখল করে নিচ্ছে। ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বাংলাদেশ। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল মনে করেন, আইসিসি বাংলাদেশের সাথে সুবিচার করেনি। খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নয়, সরকারের বলেও জানান তিনি। তবে এখনও শ্রীলঙ্কায় খেলার আশা ছাড়েননি বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজ রাজধানীর একটি হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। যেখান থেকে গ্রিভান্সটা, সেই ঘটনা নিয়ে আইসিসি কোনো স্ট্যান্ড নেয় নাই ঠিক মতো। এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা যে যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড ঘটনা, বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই, কোনো রকম কনভিন্স করার চেষ্টা করে নাই। ফলে আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। আমরা এখনও আশা করব, আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই, আমরা এখনও আশা করব আইসিসি সুবিচার করবে। আমাদের যে বিশ্বকাপ খেলার যে অধিকার, যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার সুযোগ রয়েছে, এরকম বহু নজির পৃথিবীতে আছে যে অন্য একটা ভেন্যুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে। আমাদের এখানে জেনুইন সিকিউরিটি রিস্ক আছে। আমরা এখনও আশা ছাড়ি নাই, আমরা আশা করব আইসিসি আমাদের জেনুইন সিকিউরিটি রিস্কটা সুবিবেচনার সাথে নিয়ে আমাদেরকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেবে বিশ্বকাপ। যেহেতু এটা হাইব্রিড মডেলটাও হয়েছে বিকজ অফ সিকিউরিটি এবং গভর্নমেন্টের অনীহার কারণে আমরা সেই লাইনেও তাদের আইসিসিকে বলার চেষ্টা করেছি এবং বুঝিয়েছি, কিন্তু তারপরে আমাদের আবেদনকে খারিজ করে দেওয়া হয়েছে। আমরা আবারও চেষ্টা করব আজকে আর কি পথ আছে আইসিসিকে বলা। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন সেনা সদস্যদের সাথে সাক্ষাৎ ও চট্টগ্রাম এরিয়া পরিদর্শন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সেনাপ্রধান। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ক এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সেনাপ্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পরে সেনাবাহিনীর প্রধান মোতায়েন করা সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন। চট্টগ্রাম এরিয়া পরিদর্শনকালে জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, কমান্ড্যান্ট এবিআরসি, অ্যাডজুট্যান্ট জেনারেল এবং সেনা সদর ও চট্টগ্রাম এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বৃন্দের পাশাপাশি বিভাগীয় কমিশনার ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে র্যাবের উপর হামলা এবং র্যাব কর্মকর্তা মোতালেব হত্যা সহ সরকারি সম্পত্তি ভাঙচুর মামলার 2 আসামিকে গ্রেফতার করেছে র্যাব জানায়, দুপুরে মহানগরীর বায়োজিৎ বোস্তামি থানাধীন ইকবাল কনভেনশন হল এলাকায় অভিযান চালিয়ে আসামি ইউনুস আলী হাওলাদারকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্য মতে পতেঙ্গা থানাধীন ওয়াসা গলি এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আসামি খন্দকার জাহিদ হোসেনকে। এর আগে গত 19 জানুয়ারি বিকেলে জঙ্গল সলিমপুরে অভিযানের সময় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন, আহত হন আরও 4 সদস্য। নাটোরের সিংড়ার কলমে বিএনপি নেতা কলেজ শিক্ষক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রেজাউল করিম কুমারপাড়া মহল্লার সাবেদ আলীর ছেলে, উপজেলা জিয়া পরিষদের সদস্য ও বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। গতকাল রাত 11টার দিকে উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়ায় তার বাড়ির সামনেই হামলার শিকার হন তিনি। জেলা পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, বুধবার রাতে খাওয়া শেষে নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন রেজাউল। এ সময় তাকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। স্থানীয়রা দেখে ফেলে হইচই শুরু করলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে হত্যাকাণ্ডের জেরে প্রতিবেশী ওয়াহাব আলীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ওয়াহাব আলীর বৃদ্ধা মা সাভিয়া বেগম আগুনে পুড়ে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
সৌদিয়া পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে আজ সকাল থেকে হঠাৎ করে রাঙামাটি চট্টগ্রাম সড়কে পাহাড়িকা পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম রাঙামাটি মোটর মালিক সমিতি। বেলা বাড়ার সাথে সাথে রাঙামাটি ঢাকা সড়কেরও সকল পরিবহনের পাশাপাশি স্কুল কলেজগামী বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সকাল থেকে সড়কের বিভিন্ন বাস স্ট্যান্ডে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। আকস্মিক বন্ধ ঘোষণার কারণে বেশ বিপাকে যাত্রীরা সহ ঘুরতে আসা পর্যটকরাও। এ বিষয়ে সৌদিয়া পরিবহন কর্তৃপক্ষ জানায়, রাঙামাটি ঢাকাগামী সৌদিয়া পরিবহনের বাস সার্ভিস গত 30 ডিসেম্বর চালু করা হয়। এ সময় তারা জেলা প্রশাসন, বিআরটিএ ও রাঙামাটি চট্টগ্রাম মালিক সমিতি থেকেও অনুমতি নেয়। হঠাৎ গতকাল রাতে সমিতির কয়েকজন সৌদিয়া পরিবহন কাউন্টারে হামলা চালায় এবং কাউন্টারে তালা ঝুলিয়ে দেয়। সৌদিয়া পরিবহনের দাবি, তারা সব নিয়ম মেনে গাড়ি চালালেও রাঙামাটিতে জাতীয় একটি রাজনৈতিক দলের কতিপয় নেতা তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে, সেটা দিতে অপারগতা জানালেই পরিবহন বন্ধ করে দেওয়া হয়। তবে সমিতির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বিনা অনুমতিতেই তারা গাড়ি চালানোর কারণেই গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত পাহাড়িকা পরিবহনের বাসসহ রাঙামাটি চট্টগ্রাম ও রাঙামাটি ঢাকা রুটের সকল বাস চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়। দেশের বিভিন্ন জেলার আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট দেখুন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, অনেক রক্তের বিনিময়ে দেশে গণতন্ত্র ও ভোট দেওয়ার সুযোগ এসেছে। ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের সিদ্ধান্ত জানাবে। সিরাজগঞ্জে আল মাহমুদ এভিনিউয়ে অর্ধশতাধিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ছাত্রদলে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জিয়া পরিবারকে বাদ দিয়ে দেশে উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। লক্ষ্মীপুর বটতলী গ্রামে বেগম খালেদা জিয়ার স্মৃতি সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সফর উপলক্ষে মতবিনিময় সভা হয়েছে নরসিংদীতে। সকালে জেলা বিএনপির কার্যালয়ে এতে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে সাভারে ছায়াবতী রমজনু একাডেমি মাঠে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা 19 আসনে বিএনপির প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম। বহুদলীয় সম্প্রীতির লক্ষ্যে ময়মনসিংহে এক মঞ্চে শপথ গ্রহণ করেছেন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা। দুপুরে নগরীর জিমনেশিয়ামে এতে অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও এনসিপি সহ অন্যরা। 23 জানুয়ারি জামাতে আমিরের ঠাকুরগাঁওয়ে সফর উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলার নেতাকর্মীরা। সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন দলটির জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে সুধী সমাবেশ হয়েছে ঝালকাঠির কাঠালিয়ায়। সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ মমিনুদ্দিন। কারারক্ষীদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ হয়েছে রাজশাহীতে। সকালে কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজি প্রিজন মোতাহার হোসেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু তারেক রহমানের। ভোট চাইলেন ধানের শীষে। নবীজির ন্যায়পরায়ণতার ভিত্তিতে আগামীতে দেশ পরিচালনার আশ্বাস। রাজধানীতে চলছে বিএনপি, জামাত ও এনসিপির নির্বাচনী প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আসন্ন নির্বাচনে কোটিপতি প্রার্থী 891 জন আর শতকোটি 27 জন। টিআইবির প্রতিবেদন, হলফনামায় তথ্য গোপন করেছেন অনেকেই। টি-20 বিশ্বকাপ ক্রিকেট খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। ক্রিকেটারদের সাথে ক্রীড়া উপদেষ্টার বৈঠক। আইসিসি থেকে সুবিচার মেলেনি, জানালেন আসিফ নজরুল। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।